পলাতক শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তোড়জোড়, ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি। আমরা ইন্টারপোলে যেটা আমাদের চিঠিটা থ্রু আইজি যায়, এটা কমিউনিকেট করার দায়িত্ব পুলিশের, আইজিপির, বাট আমরা লিখেছি সরাসরি ইন্টারপোলকেই, এইটাই যাবে সেইভাবে। মেজর জেনারেল জিয়াউল হাসান অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকাতে পাবলিকের সুবিধা হচ্ছিল, কিন্তু বাদ দিয়াতে আসলে পাবলিক খুব কষ্টের মধ্যেই আছে। স্যালারি সিস্টেম করলে এই পারাপারিটা কমে যেত। বাসের অসুস্থ প্রতিযোগিতায় সড়কে বিশৃঙ্খলা, নগর পরিবহন সেবায় হোঁচট, রুট পুনর্বিন্যাসে আটকে আছে কর্তৃপক্ষ, নতুন পরিকল্পনার তাগিদ। উন্নয়ন প্রকল্প, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। অনিয়ম বন্ধে পরিবর্তন হচ্ছে বিধিমালা, কাজ পাবেন না দুর্নীতিবাজ ঠিকাদাররা। শুধু স্মরণ নয়, অভ্যুত্থানকারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বললেন অর্থ উপদেষ্টা। সিএমএইচ এর সেবায় সন্তুষ্ট, আন্দোলনে আহত শিক্ষার্থীরা। এবং আজারবাইজানে জলবায়ু বিষয়ক COP29 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পর ভাষণ দেবেন, তুলে ধরবেন দেশের ক্ষয়ক্ষতি। পলাতক শেখ হাসিনাকে ফেরাতে চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তোড়জোড়। ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে আইজিপিকে চিঠি দিয়েছে প্রসিকিউশন। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। এছাড়া যাত্রাবাড়িতে হত্যার মামলায় আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। অভিযোগের তো অন্ত নয়, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার, কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন, বা তার কাছ থেকে এই বিস্তারিত তথ্য আমাদের জানার স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে, রুলস অফ প্রসিডিওর আছে, সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছি আদালত সেই অনুমতি দিয়েছেন। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না, তাকে এই মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে দেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো এই আসামি যেহেতু অন্যতম সহযোগী ছিল ফ্যাসিস্ট হাসিনার, এবং নিজেও সেটার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্রে ছিল, সে যদি মুক্তি পায়, দেশের মানুষে আজকে যে শান্তিতে আছে, মানুষ এখন যে গণতন্ত্রের দিকে যে দাবিতে হচ্ছে, সেটা ব্যাহত হবে। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭৫-এ খন্দকার মোশতাক শেখ মুজিবুর রহমানের ছবি নামালেও জিয়াউর রহমান আবারও টাঙিয়েছিলেন। এদিকে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন 3 জন উপদেষ্টার শপথের সময় বঙ্গভবনের দরবার হলে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা নিয়ে শুরু হয় আলোচনা। এরপরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন মুখ মাহফুজ আলম বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি 5 আগস্টের পর তার ছবি না সরানোর জন্য ক্ষমা চেয়ে বলেন, জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।
ঘটনার একদিন পরই এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইতিহাসে যাদের অবদান আছে তা স্বীকার করতে হবে। খন্দকার মোশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু শেখ মুজিবের ছবি বঙ্গভবনে তিনি আবার সেখানে পুনঃস্থাপন করলেন। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। দেশটাকে করতে চাই আমরা, একটা জাতীয় ঐক্য চাই। এখানে আমরা নির্বাচনের পরেও জাতীয় ঐক্যের সরকারের কথা বলেছি, জাতীয় সরকারের কথা বলেছি। এই ধারা অব্যাহত রেখে যে দেশকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এবং সেই পথে আমাদেরকে চলতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। র্যাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিলুপ্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আবেদন করেছেন 2011 সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন। র্যাব বাহিনী দ্বারা আমি নির্যাতিত হয়েছিলাম। নির্যাতন হওয়ার এক পর্যায়ে আমাকে শার্টের কলার ধরে আমার পায়ে অস্ত্র থেকে গুলি করার পরে আমার একটা পা কেটে ফেলতে হয় এবং আমি সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। 2011 আর আজকে 2024, এই 13টা বছরের মধ্যে অনেক রকমের চেষ্টা করছি, অনেক আকুতি বিনতি করেছিলাম একটা ন্যায় বিচারের জন্য। আপনারা জানেন যে কখনো ন্যায় বিচার তো পাইনি, বরঞ্চ আমাদের পরিবার অনেক রকমের হয়রানির শিকার হতে হয়েছিল। আমি এই অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি আমি ন্যায় বিচারের জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের শুধু স্মরণ করলেই হবে না, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সরকার হতাহত পরিবারের বেকার সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানান উপদেষ্টা। আত্মত্যাগ করা শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। এর ধারাবাহিকতায় এবার শহীদ আবু সাইদের পরিবার সহ এসডিএফ সদস্যভুক্ত 7 শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা দিয়েছে এসডিএফ। এছাড়া গুরুতর আহত 16 জন সদস্যকে 1 লাখ টাকা ও 33 জন আহত সদস্যকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপকারভোগী সদস্যদের ঘূর্ণায়মান তহবিলের চলমান ঋণের বাকি কিস্তিসমূহ পরিশোধ থেকে অব্যাহতি এবং শহীদ পরিবারের একজন বেকার সদস্যকে এসডিএফ এর তরফ থেকে চাকরির ব্যবস্থা করা হবে। তবে শহীদদের শুধু স্মরণে রাখলেই হবে না, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাদেরকে সবসময় স্মরণে রাখা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা যে জন্য তারা সংগ্রাম করছে সেটা যেন প্রতিফলিত হয় তাদের জীবনে। আপনাদের আমরা আশ্বস্ত করছি এসডিএফ এর পক্ষ থেকে আমাদের এবং সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে পুরোপুরি হয় নাই সেই চিকিৎসা আমরা শেষ করতে পারবেন। আহতদের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ প্রতিষ্ঠানটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসার মান নিয়ে সন্তুষ্ট অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে তারা বলেন, আহত অনেকেই এখনও চিকিৎসা পাচ্ছেন না। তাদের সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিশ্চিতের দাবি জানানো হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তালিকা পেলে অন্যান্য হাসপাতালে ভর্তিদেরও চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিগগিরই গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। আস্তে 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 আজকে পর্যন্ত আমাদের 2112 জন রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। দুঃখের বিষয় আমরা 6 জন মানুষকে বাঁচাতে পারিনি। তাদের যে অবস্থা আমরা অপারেশন করেছি সবই চলতেছিল, বাট এত বেশি ড্যামেজ, এত বেশি ইনফেকশন সব কিছু মিলে আমরা 6 জনকে বাঁচাতে পারিনি। আমরা কিছু রোগীকে পাঠাবো চায়না মিলিটারি হসপিটালে, কেউ যাবে সিঙ্গাপুরে, কেউ যাবে থাইল্যান্ডে, বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যাবে। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ পর দেবেন ভাষণ। দেশের জলবায়ু সংকট, নিজেদের দাবি দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব বিষয় তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলন কেন্দ্রে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সহ
বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈশ্বিক জলবায়ু সমস্যা সমাধানের লক্ষ্যে প্রায় 200 দেশের শীর্ষ নেতা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। যদিও যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি শক্তিশালী দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবারের COP29 সম্মেলনে উপস্থিত থাকছেন না। উন্নয়ন প্রকল্প, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। অনিয়ম বন্ধে বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। আর পরিবেশ উপদেষ্টা বলেছেন, অনিয়ম বন্ধ ও ব্যয় কমাতে প্রকল্পের নির্ধারিত সময় কোনোভাবেই বাড়ানো হবে না। একই সঙ্গে আর কাজ পাবেন না দুর্নীতিবাজ ঠিকাদাররা। আওয়ামী লীগ শাসনামলে উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, দফায় দফায় বরাদ্দ বাড়ানো সহ রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়ার অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নজির নেই বললেই চলে। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা নিয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা জানালেন, উন্নয়ন প্রকল্প দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে বিধিমালায় পরিবর্তন আনবে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিবেচনায় হবে না কোনো প্রকল্প। প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রজেক্ট পাস হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়োগ এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায়, যাতে এতে দুর্নীতি কমানো যায়, সোজা কথায়। আর পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও জনগণের মতামত নেওয়া হবে। দুর্নীতিবাজ ঠিকাদাররা আর কাজের সুযোগ পাবেন না। দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। পাবলিক মানে না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। এতে করে হবে কি, খালি যে দুর্নীতি কমবে তা না, জনগণের মনেও কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে। প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় ও দুর্নীতি বাড়ে জানিয়ে প্রকল্পের নির্ধারিত সময় বাড়ানো হবে না বলেও জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বুক থুবড়ে পড়েছে বিশেষায়িত বাস সার্ভিস, নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, সিটি কর্পোরেশন আর সমন্বয় কর্তৃপক্ষ। গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে নতুন পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। আল আমিন তুষারের রিপোর্ট। ঢাকা মহানগরীতে বাসের অসুস্থ প্রতিযোগিতায় হরহামেশাই খেসারত দিতে হয় যাত্রী পথচারীদের সঙ্গে অন্যান্য যানবাহনকে। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কিংবা নির্দিষ্ট কোম্পানির অধীনে একটি রুটে বাস চালানোর প্রকল্প নেয় সরকার। পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত চালু হয় নগর পরিবহন। 3 বছর আগে চালু হওয়া এই সেবার আর দেখাই মিলছে না। ঢাকাতে পাবলিকের সুবিধা হচ্ছিল, কিন্তু বাদ দেওয়াতে আসলে পাবলিক খুব কষ্টের মধ্যেই আছে। তাদেরকে স্যালারি সিস্টেম করলে এই পারাপারিটা কমে যেত। ডিসিপ্লিন শেষ, যা যেমন পারাতে মনে করে। নগর পরিবহন চালু করার দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের। 2021 সালের মধ্যে ঢাকায় চলাচলকারী 291টি বাসের যে রুট রয়েছে সেগুলো কমিয়ে নিয়ে এসে 42টি ক্লাস্টার রুট গঠন করে 2500 বাস মালিককে একীভূত করে 22টি কোম্পানি গঠন করার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয়নি একটিও কোম্পানি। তবে সেবা না থাকলেও এর সাক্ষী হয়ে আছে কিছু বাস স্টপেজ আর যাত্রী ছাউনি। একই রুটে এক কোম্পানির বাস চালানোর নীতি মেনেও চলা হয়নি। বলা হয়ে থাকে বাস মালিকদের চাপেই বাস্তবায়ন করা হয়নি রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক চলাচল, যদিও এ অভিযোগ মানতে নারাজ তারা। আমাদের যাত্রীরা এখনো সচেতন হয়নি। এটা যতক্ষণ না যাবে ততক্ষণ সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা গড়ে ওঠা খুব কঠিন। তবে প্রথম পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করলেন রুট রেশনালাইজেশনের সমন্বয়কারী কর্তৃপক্ষ। কনসেন্ট্রেশন নাই বিজনেসের মধ্যে, হ্যাঁ, এইটা একটা ব্যর্থতার কারণ। আরটা হচ্ছে ওই অবৈধ বাস এটাতে ঢুকে যাওয়া, তখন হচ্ছে কি যে তাদের লস হচ্ছে। উন্নত শহরে সরকারি মালিকানাতেই চলে নগর পরিবহন সেবা, সে পথে হাঁটার পরামর্শ একজন বিশেষজ্ঞের। পুরাতন যে বাসগুলি ছিল যাদের রুট পারমিট নাই অথবা ফিটনেস নাই, সেই বাসগুলি রেখে কিন্তু আমরা বাস রুট রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি। তো আসলে কোম্পানি যদি ফর্ম না করা হয়
এবং সেখানে সরকারের যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু এটা আমি মনে করি যে আলোর মুখ কিন্তু দেখবে না। ঢাকা শহরে চলাচলকারী বাসের মালিকদেরও ওই প্রক্রিয়ায় যুক্ত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপে তত্ত্বাবধায়ক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে গ্রুপটির ফার্মাসিউটিক্যালসে রিসিভার নিয়োগ করা যাবে না। রিসিভার নিয়োগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের করা আবেদন মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের বিষয়ে হাইকোর্টের জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। বিদেশ থেকে আমদানি করা 21 কন্টেইনার বোঝাই 10 কোটি টাকা মূল্যের ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আমদানিকারক ছাড় না করায় বন্দরে পড়ে থাকা এসব ফল অনেকটা খাবার অনুপযোগী। শেখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 9,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার পড়ে রয়েছে, যেগুলো অনেক আগে নিলামে বিক্রি করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফল বোঝাই বিশেষায়িত রেফার কন্টেনার রয়েছে কয়েকশো। এ ধরনের 21টি কন্টেনার বোঝাই অন্তত 400 মেট্রিক টন ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। আগামী সপ্তাহের মধ্যে আমরা এই কন্টেনারগুলো ধ্বংস করে এবং এই ধ্বংসের স্থানটা হচ্ছে সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে আমরা এগুলো ধ্বংস করব বলে ধ্বংস কমিটি একমত পোষণ করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কমলা, মাল্টা, ম্যান্ডারিন এবং ড্রাগন ফলের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 200 টাকার বেশি। সেই হিসেবে প্রতিটি কন্টেনারে অন্তত 60 লাখ টাকার ফল ছিল, যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় ধ্বংস করতে বাধ্য হচ্ছে। যার কারণে নিতে ধরেন বাজার হিসেবে অনেক টাকা পড়তে হয়ে যাচ্ছে। ডলারের দাম বেশি, মার্কেটে চাহিদা কম, খাচ্ছে কম, ওই হিসাবে অনেক সময় লোকসান গেলে মানুষ মাল বন্দর থেকে ডেলিভারি নেয় না। বিপুল পরিমাণ আমদানি করা ফল বন্দরে ইয়ার্ডে পড়ে থাকার পাশাপাশি নিলামে তুলতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কাস্টমসের দীর্ঘসূত্রি থেকে দুষছেন বিডার অ্যাসোসিয়েশন। নির্দিষ্ট সময় এটা পণ্য অনুমোদন হোক, ইয়ার নিলাম হবে, আমরা বিড করবো, আমরা নিব। ওদের মানে অসহযোগিতার কারণেই মালগুলো ধ্বংসে চলে যাচ্ছে। ফলসহ পচনশীল পণ্যের গুণগত মান বজায় রাখতে রেফার কন্টেনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়। আর এই খাতে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির ভেতর স্বজনদের প্রবেশ, যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, এতে ব্যাহত হচ্ছে যাত্রী সেবা। পরিস্থিতি সামাল দিতে স্বজনদের প্রবেশে ফি নির্ধারণের পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অবকাঠামো ও সুযোগ সুবিধাজনিত নানা সংকট রয়েছে কয়েক দশকের পুরনো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপরও যাত্রীকে ঘিরে বিমানবন্দর কেন্দ্রিক স্বজনদের রথযাত্রা কমিয়ে দেয় স্বাভাবিক গতি, যা বেসামাল করে ফেলে আকাশ পথে যাতায়াতের এই গুরুত্বপূর্ণ চত্বরের পরিবেশ। আগস্টে সরকার পতনের পর আরও বেগতিক হয়ে পড়েছে যাত্রী বের হওয়ার ক্যানোপি অংশ। ভেতরে সেবার মান বাড়লেও বাইরে নিয়ন্ত্রণ হারা যাত্রী স্বজন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সদস্যরাও কখনো কখনো দিশেহারা। মাইকিং করেও আনা যাচ্ছে না শৃঙ্খলা। ভিতরে একটু ভালো হয়েছে, আগের চেয়ে উন্নত হয়েছে, কিন্তু বাইরে এমন পরিবেশ খারাপ, দাঁড়ায় থাকা যায় না এই অবস্থা। অপেক্ষমান কেউ কেউ এই প্রবেশ সীমাকে না মানতে চাইলেও অন্যরা বলছেন নিরাপত্তা জোরদারের কথা। সবাই তো চায়, দেখা যায় অনেক দিন পরে সবার আত্মীয় স্বজন আসে, সবাই চায় একটু ভিতরে ঢোকার জন্য, তো এখানে তো ঢুকতে দেয় না। এটা কিছু করার নাই, ঢুকবি যাত্রী আসার জন্য আর কি। যে ইগুলো পথগুলো আছে ওগুলো থেকে একটু মেনটেন করে রাখা, যদি করতে পারে দূরে রাখাটাই ভালো। আর বর্তমান পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিচ্ছে ট্যাক্সি বা পরিবহন সংশ্লিষ্টরাও। তাহলে উপায় কি? এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন যাত্রী ছাড়া অন্যদের প্রবেশে উচ্চ মূল্যের চার্জ নির্ধারণ করতে হবে। বাইরে গেলে আমরা অনেকে মিলে যাই এয়ারপোর্টে তাদেরকে সি অফ করতে, এটা আমাদের কালচার। সিচুয়েশনটা যেন ম্যানেজেবল থাকে, সেজন্য আমি মনে করি যে আপনি যদি ভেরি হেভি এন্ট্রি চার্জ করেন, তাহলে কিছুটা মানে বেশ ভালোভাবে এই সংখ্যাটা কমে যাবে। প্রতিদিন গড়ে শাহজালাল বিমানবন্দর ব্যবহার করেন প্রায় 35,000 যাত্রী।
সতর্কতামূলক শব্দ ব্যবহার করেও এই বিমানবন্দরে ক্যানোপি চত্বর থেকে যাত্রী স্বজনদের বের করা কঠিন হয়ে পড়ছে নিরাপত্তা রক্ষীদের জন্য। তবে সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিক পরিবেশ রাখার পাশাপাশি যাত্রী সাধারণ এবং বিশ্ব পর্যটকদের এই বিমানবন্দর ব্যবহার উপযোগী করে প্রচার করার দায়িত্ব রয়েছে সাধারণ মানুষেরও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। দালাল চক্রের দৌরাত্ম্যে বিপাকে দেশের শ্রমবাজার। ইতালিতে স্পন্সর ভিসার আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি। জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে যাত্রা করছেন অনেকে। হাসান মাহমুদের রিপোর্ট। স্বপ্নের দেশ ইতালিতে আসার স্বপ্ন ভেঙে যাচ্ছে বাংলাদেশিদের। দালাল চক্রের কর্মকাণ্ডের ফলে ইতালিতে বৈধ অভিবাসনের ক্ষেত্রে দেখা দিয়েছে চরম জটিলতা। চলমান স্পন্সর ভিসার আবেদনও করতে পারছেন না বহু বাংলাদেশি। এদিকে বৈধ পথে জটিলতা দেখা দেয় জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছেন বাংলাদেশিরা। চলতি বছরের প্রথম 10 মাসেই সাগর পথে ইতালিতে এসেছেন 11,000-এরও বেশি বাংলাদেশি। তাদের রাখা হয়েছে রাজধানী রোম সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ইতালি প্রবাসীরা বলছেন দালালদের কারণে বৈধ পথে আসতে না পারার কারণেই এ পথ বেছে নিয়েছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে জীবনের ঝুঁকির পাশাপাশি বৈধতারও কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন তারা। অবৈধ পথে যারা আসতেছেন সাগর পথে, এখানে আসলে কাগজপত্র সহজে পাওয়া অসম্ভব হয়ে যায়। চলতি বছর শুধুমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছে 57,911 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশিরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রিয়াদে আরব ইসলামিক সম্মেলনে গাজা ও লেবানন ইস্যুতে আলোচনার সময়ে কথা বলেন তিনি। এছাড়াও গাজায় যুদ্ধ বন্ধ করে মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বাধ্যতামূলক প্রস্তাব পাস করার আহ্বান জানান আরব ও মুসলিম নেতারা। জানুয়ারিতে ঢাকায় যুবোৎসবে যোগ দিতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনোকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি সহযোগিতা চেয়েছেন কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ফিফা সভাপতি জিয়ানি ইনফান্টিনোর। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা, যে আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। পাশাপাশি সহযোগিতা চেয়েছেন কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়েও। এর আগে 2019 সালে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ঠিক হয়নি। সকালে বক্তব্যের পর দুপুরে দুঃখ প্রকাশ করে বিএনপি নেতা রিজভীর বিবৃতি। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।